আমার স্নেহের ছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য এক সংকর জনন বা মোনোহাইব্রিড ক্রস পড়াবো। আমরা মেন্ডেল বা বংশগতি শুরু করেছি, বংশগতির কিছুটা পড়েছি। কেন মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, মেন্ডেলের সাফল্যের কারণ ইত্যাদি আমরা পড়েছি। আশা করি তোমরা ওগুলো পড়ে নিয়েছো। আজকে আমি মেন্ডেলের পরীক্ষাগুলো আলোচনা করব। তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে এক সংকর জনন। এই এক সংকর জননকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস কখন বলবো আমরা? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন করা হলে তাকে আমরা বলি এক সংকর জনন। আমি আরেকবার একটু বোঝাই। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ, এটা হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। কিংবা আমরা বলতে পারি মটর গাছের বীজ হলুদ এবং সবুজ, এটা হচ্ছে এক জোড়া। আবার আমরা বলতে পারি মটর গাছের ফুলের রং বেগুনি এবং সাদা, বা ফুলের পজিশন কাক্ষিক বা হচ্ছে শীর্ষে। এইরকম এক এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন পরীক্ষা করি তখন তাকে বলবো এক সংকর জনন। মেন্ডেল যে এক সংকর জনন পরীক্ষা করেছিলেন, সেখানে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন। আমি এখানে লম্বা একটা গাছ আঁকার চেষ্টা করেছি। আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। একটা লম্বা গাছ, ধরে নাও জনিত্রী জনুর, এটা হচ্ছে পুরুষ লম্বা মটর গাছ, এবং এটা হচ্ছে স্ত্রী বেটে মটর গাছ। এই গাছের পরাগরেণু এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করেছেন। এইটা হচ্ছে ক্রস, অর্থাৎ এর থেকে পরাগরেণু এই গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করেছেন কৃত্রিমভাবে। এটাকে বলা হয় ইতর পরাগযোগ। এইরকম ইতর পরাগযোগ করার ফলে তিনি দেখলেন যে প্রথম অপত্য বংশ, অর্থাৎ F1, পি মানে হচ্ছে প্যারেন্টাল বা জনিত্রী জনু, আর F1 মানে হচ্ছে প্রথম জনু, অর্থাৎ এদের যে ইতর পরাগযোগ হলো, সেই ইতর পরাগযোগের ফলে যে সমস্ত বীজ হলো, সেই বীজ থেকে যে গাছগুলো হলো, দেখা গেল প্রত্যেকটা লম্বা মটর গাছ তিনি পেলেন। এবং এদের মধ্যে স্বপরাগযোগ, অর্থাৎ এই গাছের ফুলের পরাগরেণু এই গাছের ফুলেরই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলে, কিংবা ইতর পরাগযোগ এই গাছের পরাগরেণু এই গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলে, তিনি দেখলেন যে সমস্ত পরবর্তী পর্যায়ে দ্বিতীয় অপত্য জনুতে তিনি দেখলেন 3টে লম্বা মটর গাছ হলো এবং একটা বেটে মটর গাছ হলো। অর্থাৎ প্রথমে তিনি নিয়েছিলেন একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ, এদের মধ্যে ইতর পরাগযোগ হলো। সেই ইতর পরাগযোগের ফলে প্রথম অপত্য বংশে সবকটা লম্বা মটর গাছ হলো। এদের মধ্যে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ যাই করলেন না কেন, দ্বিতীয় অপত্য বংশে তিনি দেখলেন 3টে লম্বা মটর গাছ এবং একটা বেটে মটর গাছ তিনি পেলেন। এবারে কেন পেলেন, কিভাবে পেলেন, সেটা আমরা এক্সপ্লেন করছি। আমি বলছি, মটর গাছের জিনোটাইপ
লম্বা মটর গাছের জিনোটাইপ হচ্ছে বড়টি বড়টি, আর বেটে মটর গাছের জিনোটাইপ হচ্ছে ছোটটি ছোটটি, এরকম নেওয়া হয়েছে। উনি এগুলোকে বলেছিলেন ফ্যাক্টর। লম্বা গাছে দুটোই প্রবল গুণ সম্পন্ন ফ্যাক্টর আছে, বেটে গাছে দুটোই প্রচ্ছন্ন গুণ সম্পন্ন ফ্যাক্টর আছে। এই দুটো মটর গাছ, এই যে মটর গাছ, এর মধ্যে এটা হলো টুয়েন, যখন গ্যামেট তৈরি হবে তখন নিশ্চয়ই এর অর্ধেক আসবে। তাহলে এখানে ছিল দুটো ফ্যাক্টর, কিন্তু গ্যামেটে এসে গেছে একটা টি, কারণ আমরা জানি যখনই গ্যামেট হয় তখন সোমাটিক কোষে বা দেহ কোষে যে কটা ফ্যাক্টর থাকে বা যে কটা ক্রোমোজোম থাকে গ্যামেটে অর্ধেক হয়ে যায়। মেন্ডেল যদিও জিন, ক্রোমোজোম ইত্যাদি বলতে পারেননি, তিনি বলেছিলেন ফ্যাক্টর। এই ফ্যাক্টর জনিত্রী জনুতে দুটো ছিল, গ্যামেটে হয়ে গেল একটা। আবার এখানেও ছোটটি ছোটটি জনুত্রী জনুতে ছিল দুটো ফ্যাক্টর, কিন্তু গ্যামেট যখনই হয়েছে তখন এটা হয়ে গেছে একটা ফ্যাক্টর। এর পরাগরেণু এখানে এই গর্ভমুণ্ডে পড়লে, এর ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে যে অপত্য জনু তৈরি হয়েছে তার জিনোটাইপ হয়েছে বড়টি ছোটটি। যেহেতু বড়টি ছোটটি, বড়টি আছে বলে এটা সংকর লম্বা হয়েছে, অর্থাৎ এখানে যেমন বিশুদ্ধ লম্বা দুটোই বড়টির জন্যে, এখানে কিন্তু সংকর লম্বা, তার কারণ একটা বড়টি একটা ছোটটি। এখন এই রকমই যদি দুটো সংকর লম্বা গাছ নেওয়া হয়, তাদের ফুলের মধ্যে ইতর পরাগযোগ যদি করা হয়, তাহলে এখানেও একটা বড়টি একটা ছোটটি আছে, এখানেও একটা বড়টি একটা ছোটটি আছে। এদের মধ্যে ইতর পরাগযোগ যদি হয়, কিংবা এই গাছেরই দুটো ফুলের মধ্যে বা একটা ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ হয়, পরাগরেণু যদি গর্ভমুণ্ড থেকে ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে কি হবে? তাহলে এইটা যদি পুরুষ ধরি, তাহলে তাদের থেকে যে গ্যামেট বেরোবে, দু রকম গ্যামেট বেরোবে। এখানে তো একরকমই বেরোচ্ছিল, কারণ দুটোই যেহেতু বড়টি বড়টি ছিল, এখানেও একরকমই বেরোচ্ছিল যেহেতু দুটোই ছোটটি ছোটটি ছিল। কিন্তু এখানে একটা বড়টি একটা ছোটটি, তাহলে গ্যামেট দুরকম বেরোবে, পুরুষরার থেকে দুরকম গ্যামেট বেরোচ্ছে। আবার স্ত্রীর থেকেও দুরকম গ্যামেট বেরোচ্ছে, একটা বড়টি একটা ছোটটি। আমরা এটা পানেট স্কোয়ারে আমরা এই দুটোকে, এখানে একটা বড়টি এখানে একটা ছোটটি সাজিয়েছি, আর এই গ্যামেটগুলো মানে এই দুটো হচ্ছে পরাগ রেণু আর এই দুটো হচ্ছে ডিম্বাণু, সেই দুটোকে এখানে সাজিয়েছি। এবার সিম্পল যদি আমরা গুণ করি, এই দুটো গুণ করলে কি হবে? বিশুদ্ধ লম্বা, বড়টি বড়টি, তাহলে বিশুদ্ধ লম্বা হবে। বড়টি ছোটটি, তাহলে এটা সংকর লম্বা হবে। এই টিটার সঙ্গে এই টি গুণ করলে সংকর লম্বা হবে। এই টিটার সঙ্গে এই টি গুণ করলে বিশুদ্ধ বেঁটে হবে। তার মানে আমরা দেখছি এখানে তিনটে লম্বা হচ্ছে। তিনটে লম্বার মধ্যে এখানে যেহেতু বড়টি বড়টি আছে, তাহলে এটা বিশুদ্ধ লম্বা। এখানে যেহেতু একটা বড়টি একটা ছোটটি আছে, এটা সংকর লম্বা। এখানে একটা বড়টি ছোটটি আছে, সংকর লম্বা। আর এখানে দুটোই ছোটটি আছে, তাহলে বিশুদ্ধ বেঁটে। তাহলে এখানে আমরা ফিনোটাইপ কি পেলাম, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য পেলাম তিনটে লম্বা একটা বেঁটে। তাই আমি ফিনোটাইপ লিখেছি 3:1। 3 মানে লম্বা তিনটে বেঁটে একটা। আর জিনোটাইপ কিরম পেলাম? জিনোটাইপ কত রকম পেয়েছি? একটা পেয়েছি বড়টি বড়টি, দুটো পেয়েছি বড়টি ছোটটি বড়টি ছোটটি, আর একটা পেয়েছি ছোটটি ছোটটি। তাহলে জিনোটাইপ হবে 1:2। এই দুটো হচ্ছে 2 আর এই হচ্ছে 1। তাহলে জিনোটাইপ হচ্ছে 1:2:1। 1 হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2 হচ্ছে সংকর লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, আর 1 হচ্ছে বিশুদ্ধ বেঁটে। এইটাই মেন্ডেলের
প্রখ্যাত এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। এই জনন পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্র বা ল প্রণয়ন করেছিলেন, সেই ল দুটো আমরা জানব। দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করলে, অর্থাৎ ইতর পরাগযোগ করলে প্রথম অপত্য জনু, মানে এইটায় প্রথম অপত্য জনুতে যে গুণটা প্রকাশ পায় সেই গুণটাই হচ্ছে প্রকট গুণ, এবং যেটা প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্য বংশে সবসময় যে গুণটা প্রকাশ পাবে সেই গুণটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে দুটো বিপরীত বৈশিষ্ট্যের গাছের মধ্যে সংকরায়ন করানো হয়েছে। প্রথম অপত্য বংশে কি হয়েছে, সবকটা লম্বা পাওয়া গেছে, তার মানে লম্বাই হচ্ছে প্রকট গুণ, আর যে গুণটা প্রকাশ পায়নি বেটে, সেই বেটেই হচ্ছে প্রচ্ছন্ন গুণ। এই সূত্রটিকে বলা হয় প্রকটতার সূত্র। এছাড়া মেন্ডেল আর একটি সূত্র প্রণয়ন করেছিলেন এই পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষার থেকে। সেই সূত্রটির নাম হচ্ছে পৃথক ভবনের সূত্র। পৃথক ভবনের সূত্রেতে তিনি বলেছেন, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ মেন্ডেল বলছেন, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জনিত্রী জনু থেকে যখন অপত্য জনু সৃষ্টি হয়, সেই অপত্য জনুতে দুটো গুণ আছে, এই যে বড়টি আর ছোট গুণটি, এগুলো কিন্তু মিশ্রিত হয় না। এটা যদি মিশ্রিত হয়ে যেত তাহলে গ্যামেট, পরবর্তীকালে যখন এরা গ্যামেট তৈরি করেছে, তাহলে বড়টি আর ছোটটি আলাদা হতো না, এখানেও বড়টি আর ছোটটি আলাদা হতো না। তাই জন্য তিনি বলেছেন, দুটো বিপরীত বৈশিষ্ট্যের জনিত্রী জনু যখন ইতর পরাগযোগ হবে, তখন প্রথম অপত্য বংশে দুটো গুণ মিশ্রিত কখনোই হয় না। সেই অপত্য বংশ যখন গ্যামেট তৈরি করে, তখন এই ফ্যাক্টর দুটো আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়াটাকেই বলেছেন পৃথকীকরণ বা পৃথকী ভবনের সূত্র বা লজ অফ সেগ্রিগেশন। এটাকে বলা হয় লজ অফ ডমিনেন্ট, আর এটাকে বলা হয় লজ অফ সেগ্রিগেশন। অর্থাৎ দুটো গুণ একসঙ্গে থাকলেও তারা মিশ্রিত হয়ে যায় না, গ্যামেট তৈরির সময় সেই ফ্যাক্টরগুলো বা সেই গুণগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সেই জন্যেই দ্বিতীয় অপত্য বংশে যখন আবার অপত্য তৈরি হচ্ছে, তখন এখানে সংকর লম্বা থাকলেও দ্বিতীয় অপত্য বংশে বিশুদ্ধ লম্বাও যেমন তৈরি হয়েছে, বিশুদ্ধ বেটেও তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে পৃথকী ভবনের সূত্র। আজকে আমরা মনোহাইব্রিড ক্রস পড়লাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এর পরের দিন আমরা ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন পড়ব। আজকে এইটুকুই।